11টায় আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো মাঠে নামছে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করার জন্য। অস্ট্রিয়ার বিপক্ষে তারা খেলতে নামবে। তো এই ম্যাচকে ঘিরে সমর্থক সহ ফুটবল ফ্যানদের অনেক প্রশ্ন আছে যে কেমন খেলতে পারে আর্জেন্টিনা, অস্ট্রিয়া এইবার কেমন জানাতে পারে, সেটা নিয়ে এই কথা বলবো। অস্ট্রিয়াকে বলা হচ্ছে যে আর্জেন্টিনার যে তিন প্রতিপক্ষ গ্রুপ পর্বে, তাদের মধ্যে অস্ট্রিয়াকে তুলনামূলকভাবে সবচেয়ে টাফেস্ট প্রতিপক্ষ হিসেবে গণ্য করা হচ্ছে। তো অস্ট্রিয়ার যে খেলার ধরন, তাতে তার সাথে আর্জেন্টিনার যে সাম্প্রতিক সময়ের যে পারফরমেন্স, তাতে যে আর্জেন্টিনার কিন্তু এই ধরনের ফুটবলের সাথে খাবি খাওয়ার মানে একটু চ্যালেঞ্জের মুখে পড়ার আছে, উদাহরণ আছে। তো সেজন্যই অনেকেই বলছে যে আর্জেন্টিনা হয়তো আজকে অস্ট্রিয়ার সাথে একটু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। চ্যালেঞ্জটা হচ্ছে কি, সেটা হচ্ছে অস্ট্রিয়ার যে খেলাধরন, সেটা হচ্ছে গ্যাগন প্রেসিং। এটা হচ্ছে রালফ রাগনিক, তাদের কোচ, তিনি এই সিস্টেমে প্লেয়ারদের খেলাতে পছন্দ করেন। এই সিস্টেমটা হচ্ছে আমি ক্লাব ফুটবলে ইউর্গেন ক্লপ, টমাস টুকেল, হান্সি ফ্লিক, তো এই টাইপের কোচটা এরা সাধারণত গ্যাগন প্রেসিং এ দলকে খেলান। আর তাদের গুরু বলা হয় রালফ রাগনিককে। অর্থাৎ গ্যাগন প্রেসিং এর প্রবাদ পুরুষ হচ্ছে রালফ রাগনিক। তো তার দল গ্যাগন প্রেসিং পদ্ধতিতে খেলে। আর এই প্রেসিং টিমের বিপক্ষে আর্জেন্টিনাকে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে দেখা গেছে সাম্প্রতিক সময়গুলোতে। এটা আর কি, সেজন্য অনেকে আশঙ্কা করছেন বা রাইভালরা প্রত্যাশা করছে যে আর্জেন্টিনা হয়তো মানে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই আর কি। এখন কথা হচ্ছে আর্জেন্টিনা আসলে অস্ট্রিয়ার বিপক্ষে কেমন খেলতে পারে সেটা নিয়ে কথা বলতে গেলে বলবো যে আর্জেন্টিনার যে খেলার ধরন, তাদের নির্দিষ্ট কোনো গেম প্ল্যান নেই। অর্থাৎ গেম প্ল্যান যেটা হচ্ছে, তাদের গেম প্ল্যানটা হচ্ছে প্রতিপক্ষের উপর নির্ভর করে নির্ধারিত হয়। স্ক্যালোনি সেই হিসেবে দলকে খেলান এবং নির্বাচন করেন, সেই হিসেবে দল খেলে থাকে। তো এই ম্যাচেও সেটাই হচ্ছে বিষয়ে স্ক্যালোনি কিভাবে তার দলকে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামান সেটা এবং কোন গেম প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করেন সেটা হচ্ছে দেখার বিষয়। অস্ট্রিয়া ভালো টিম, সবই মিশে, কিন্তু আমি সবসময় ব্রাজিল আর্জেন্টিনাকে নিয়ে কথা বলতে গেলে একটা কথা বলি যে প্রতিপক্ষকে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা নিজেদের সেরা শেপে আছে কিনা। যদি তারা তাদের শেপে থাকতে পারে, অর্থাৎ সেরা ছন্দে থাকতে পারে বা সেরা ছন্দের আশেপাশেও থাকে, প্রতিপক্ষকে এটা তাদের জন্য কোনো বিষয় নয়। এই দুই দলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এই দুই দলে যে স্কিলফুল প্লেয়ার সেটা অন্যদের চেয়ে তুলনামূলকভাবে বেশি থাকে এবং এদের এটা হচ্ছে যে কেউ ম্যাচ বের করে ফেলতে পারে একটু মুহূর্তের ব্যবধানেই। এটা হচ্ছে এদের এই দুইটা দলের প্লাস পয়েন্ট। তো এই জন্যই বলবো যে মানে অস্ট্রিয়ার যেটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে যত গর্জে তত বর্ষে নাই অবস্থাই হবে। অস্ট্রিয়াকে নিয়ে যতটা প্রত্যাশা করছে, আমার কাছে আর্জেন্টিনা সাথে সেইভাবে মনে হচ্ছে না যে তারা কুলি উঠতে পারবে বলে মনে হচ্ছে না। এবং আমার কাছে মনে হচ্ছে যে আর্জেন্টিনা হয়তোবা 3-1 ম্যাচটা জিতে নিতে পারে। কেন বলছি সেটা হচ্ছে অস্ট্রিয়ার যে গ্যাগেন প্রেসিং, এটা ঠিক আছে, আমি মানছি যে এটা তারা খুবই ভালো করছে, কিন্তু গ্যাগেন প্রেসিং এ যদি আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে হয়, আসলে সেরা টিমগুলোর মধ্যে একটি টিম যদি হতো, ধরুন যে ফ্রান্স, তারপরে ইংল্যান্ড, যাদেরকে এই বিশ্বকাপের জেতার দল হিসেবে বিবেচনা করা হচ্ছে, ফ্রান্স, ইংল্যান্ড, তারপরে জার্মানির কথা যদি বলি, এই টাইপের টিমগুলো হলে তাহলে আরো আর্জেন্টিনাকে আরো কঠিন চ্যালেঞ্জ করতে হতে পারে, সেটা বলা যেত। কিন্তু অস্ট্রিয়া ভালো খেললো দলগতভাবে, তা কতটা জমে আসলে জানতে পারবে সেটা দেখার বিষয় আছে। আর আর্জেন্টিনার ক্ষেত্রে যে অ্যাডভান্টেজ, কেন এটা সমস্যা হওয়ার কথা নয় বলে আমি মনে করছি, সেটা বলতে গেলে বলবো যে আর্জেন্টিনার যে মিডফিল্ড রয়, যদি স্ক্যালোনি এই মিডফিল্ড রয়কে নামান, সেটা হচ্ছে রড্রিগো ডি পল, ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্দেজ। এই তিনজন মিডফিল্ডারই প্রেস রেজিস্ট্যান্স মিডফিল্ডার। অর্থাৎ প্রেসের বিপক্ষে এরা কিন্তু বল ধরে রাখতে পারে, বল হোল্ড করে রাখাটা এটা কিন্তু বিশাল অ্যাডভান্টেজ। অস্ট্রিয়ার যে খেলার ধরন, সেটা হচ্ছে তারা বল হারানোর সাথে সাথে 5 থেকে 8 সেকেন্ডের মধ্যে বল রিকভার করার চেষ্টা করে। একসাথে 5-6 জন প্লেয়ার ঝাঁপিয়ে পড়ে পেছনে দৌড়ায়, যাতে বলটা তারা দ্রুত তাদের পায়ে নিতে পারে এবং বল পায়ে নেওয়া মাত্রই তারা অ্যাটাক বিল্ড আপের চেষ্টা করে। এটা হচ্ছে মানে খেলার গ্যাগন প্রেসিং এর মূল তত্ত্ব বলা চলে। তো এখন এটার বিপক্ষে আর্জেন্টিনার যে মিড রয়, এরা খেলে অভ্যস্ত। এছাড়া এই ম্যাচে হয়তো বা স্ক্যালোনি আরেকজন মিডফিল্ডার বেশি নামতে পারেন, সেটা হয়তো হতে পারে জিওভানি লো সেলসো, ওকে নামাতে পারেন বলে আমার মনে হচ্ছে। তো একাদশ নির্বাচন করলে দেখা যাবে। যদিও লো সেলসো এই ম্যাচে কেমন করতে পারেন সেটা নিয়ে আমার ধারণা নেই, মানে না, কিন্তু আমার কাছে কেন মানে আসলে মনে হচ্ছে এটাই
এটার পিছনে টেকনিক্যাল বা ট্যাকটিক্যাল কোনো ব্যাখ্যা দিচ্ছি না বা প্রয়োজন বোধ করছি না, কারণ জাস্ট এটা আমার মনে হলো, এই ভিডিও করতে গিয়ে মনে হলো, সেই জন্যই বলা। কিন্তু যদি এই ম্যাকালিস্টার, অ্যানজো ফার্নান্দেজ এবং ডিপল, এই তিনজন মিডফিল্ডারকে নিয়ে নামবে যদি ধরে নিই আমরা, তাহলে বলবো যে এই তিনজন যেমন বল হোল্ড করে রাখতে পারে, এটা অ্যাডভান্টেজ আছে, তেমনি তাদের দলে মেসি আছে, এটা হচ্ছে তাদের জন্য আরো বড় অ্যাডভান্টেজ। এই মেসি হচ্ছে এমন প্লেয়ার যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আর যে অস্ট্রিয়ার জাগান প্রেসিং এর বিপক্ষে আর্জেন্টিনা যেমন চ্যালেঞ্জের মুখে পড়ার সম্ভাবনা আছে, তেমনি আর্জেন্টিনার সামনে বড় সুযোগ আছে। সেটা হচ্ছে ড্রাগন প্রেসিং এর একটা বড় সমস্যা হচ্ছে, এটা যখন কোন দল ফলো করে এই সিস্টেমে খেলার চেষ্টা করে, তখন কিন্তু তাদের ডিফেন্স টা সাধারণত হাইলাইন মেনটেন করে খেলে। এখন হাইলাইন মেনটেন করলে একটা তাদের বড় সুবিধা হচ্ছে প্রতিপক্ষকে অফসাইডের ফাঁদে ফেলার একটা সম্ভাবনা বেশি থাকে, কিন্তু একই সাথে তাদের কিন্তু যদি কোনো কারণে প্রতিপক্ষ যদি এই অফসাইডের ফাঁদটা এড়িয়ে যেতে পারে, তাহলে কিন্তু তাদের গোল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং এদের মানে যে গ্যাগেন প্রেসিং করে, যে দল গ্যাগেন প্রেসিং এ খেলে, তাদের ডিফেন্সটা তুলনামূলকভাবে এক্সপোজ থাকে বেশি, অর্থাৎ একটু জায়গা বেশি থাকে, ফাঁকা থাকে, যার কারণে প্রতিপক্ষের জন্য এটা একটা বড় সুযোগ। যদি তারা ধরে ফেলতে পারে, আক্রমণের মোমেন্টামটা যদি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে, প্রতিপক্ষ ও এত পড়ে যায়, সমস্যায় পড়ে যেতে পারে উল্টো। তো সেই জন্যই বলবো যে এই দল আর্জেন্টিনা যে শেপে আছে এখন, আর্জেন্টিনা বলা চলে যে তাদের গত মানে ম্যারাডোনা পরবর্তী সময়ে ইতিহাসের সেরা ছন্দে আছে এই মুহূর্তে। তো আর্জেন্টিনার অস্ট্রিয়ার সাথে জিততে খুব একটা সমস্যার কারণ আমি দেখি না। আর এই ম্যাচে মেসি হয়তো বা দেখা যাবে যে গোল করে ম্যাচ বের করে ফেলেছে, এছাড়া বাকিরা তো আছে দিচ্ছে, এটা নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই। টেকনিক্যালি এই যে দলের যে এটা আছে, স্কালোনির আরেকটা বড় গুণ হচ্ছে সে কিন্তু দিচ্ছে, শুধু টেকনিক্যালি ভালো করছে তা না, সে কিন্তু ট্যাকটিক্যাল জিনিয়াস। ট্যাকটিক্যালি জিনিয়াস হচ্ছে একটা বিষয় আছে, ট্যাকটিক্যাল জিনিয়াসের ক্ষেত্রে একটা, এটা হচ্ছে আপনি প্রতিপক্ষ থেকে কিভাবে আপনি নিজে কি করবেন, সেটার থেকে প্রতিপক্ষ দিয়ে কি করাবেন আপনি, সেটাও আপনি নির্ধারণ করতে পারলে, তাহলে আপনার জয়ের সম্ভাবনা বা সাফল্যের হার বেড়ে যেতে পারে। তো এখন স্কালোনির এই বিষয়টা গুরুত্বপূর্ণ। স্কালোনি 2022 বিশ্বকাপে এর ফাইনালে ফ্রান্সের যে ছিল থিও হার্নান্দেজ কিন্তু ফাইনাল খেলতে পারেননি, যার কারণে তাদের লেফট সাইডটা দুর্বল ছিল। এখন ডি মারিয়াকে দিয়ে তিনি লেফট সাইডে খেলিয়ে তিনি কিন্তু ম্যাচের শুরুতে পেনাল্টি আদায় করে নিয়েছেন এবং শুরুতে 2-0 গোলে আর্জেন্টিনা এগিয়ে গিয়েছিল। তো ডি মারিয়ার গোলে আর একটি গোল এবং একটি পেনাল্টি আদায়ের মাধ্যমে যে হচ্ছিল, সেটা থেকে মেসি গোল করেছিল, যার কারণে তারা 2-0 গোলে এগিয়ে গিয়েছিল। তো এটার কারণে কি হচ্ছে, মানে এটাতে স্কালোনি শুধু সিদ্ধান্ত দিয়েছেন ডি মারিয়া লেফট খেলবে তা নয়, লেফট উইং এ খেলবে তা নয়। ডি মারিয়া যখন লেফটে খেলেছে, তখন যে মানে চাপ প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছিলেন, প্রতিপক্ষ সেই চাপ থেকে বের হয়ে কি করেছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। সেই দিকটা হচ্ছে ট্যাকটিক্যাল, যদি প্রতিপক্ষ কি করা পারেন সেটা হচ্ছে বিষয়। প্রতিপক্ষ কিন্তু গেম প্ল্যান চেঞ্জ করতেছে, গেম প্ল্যান চেঞ্জ করার চেষ্টা করছে, এই টাইপের একটা পরিস্থিতিতে পড়ছে এখন। এই বিষয়টা কিন্তু ফুটবলে খুবই গুরুত্বপূর্ণ। আপনি শুধু টেকনিক্যালি ভালো হলে হবে না, ট্যাকটিক্যালিও আপনি কতটা করছেন, শার্পনেস শো করছেন, সেটা গুরুত্বপূর্ণ। তো স্কালোনি এই দিক থেকে মাস্টার ক্লাস পারফরমেন্স দেখিয়েছেন তার। তো এই জন্যই বলবো যে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা সমস্যায় পড়তে যাচ্ছে না। আর আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হলে আর্জেন্টিনা হয়তো বা দ্বিতীয় পর্বে স্পেনের গ্রুপ থেকে রানার্স আপকে পাবে। তো সেই ক্ষেত্রে দেখা যেতে পারে আর্জেন্টিনা উরুগুয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, যদিও আজকে উরুগুয়ে ড্র করাতে পিছিয়ে পড়েছে। কেপ ভার্দে একেও আর্জেন্টিনা হয়তো গ্রুপে পেয়ে যেতে পারে, দ্বিতীয় পর্বে পেয়ে যেতে পারে, এটা তাদের জন্য অ্যাডভান্টেজ হতে পারে। তো দেখা যাক আর্জেন্টিনা কেমন করে আর অস্ট্রিয়ায় বা কেমন চ্যালেঞ্জ জানাতে পারে, সেটা দেখার জন্য আমি মুখিয়ে রইলাম। আপনারাও আশা করি ম্যাচটা দেখে হতাশ হবেন না। হতে যাচ্ছে ম্যাচটি হয়তো বা উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে, তবে শেষ পর্যন্ত আমি যেটা বললাম আমার মনে হচ্ছে সেটাই হবে, যে আর্জেন্টিনা খুব ইজিলি ম্যাচ বের করে নেবে, এটা আর কি। তো দেখা যাক কি করে আর্জেন্টিনা। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। ম্যাচটি সবাই উপভোগ করুন, এটাই কামনা করছি। আর সবাই আমার দা স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলটাতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত সেখানে পাবেন।
এই আর কি। আর যারা আমার ভিডিওতে বা লাইভে নিয়মিত স্টার সেন্ড করছেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এই আর কি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।